ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর নিউজ ভ্যানগার্ডে আজ আমরা সকাল থেকে চোখ রাখছি পঞ্চায়েত নির্বাচনের নানান খবরে। আমরা এই মুহূর্তে সকাল থেকে দেখছি সারা দিকে, কিন্তু সব দিকে উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলায় আমরা চোখ রেখেছি। পশ্চিম ত্রিপুরা জেলার পাশাপাশি আমরা সিপাহীজলা জেলার দিকে চোখ রেখেছি। একমাত্র সিপাহীজলা জেলায় সেখানে কাঠালিয়া ব্লকে একটি উত্তেজনার খবর রয়েছে। এই মুহূর্তে আমরা চোখ রাখবো পশ্চিম ত্রিপুরা জেলায়, বিশেষ করে মোহনপুর ব্লকের দিকে। মোহনপুরে যতটুকু আমরা আগে খবর পেয়েছি, পশ্চিম ত্রিপুরা জেলায় সিমনা এবং মোহনপুরে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছে। বিজেপির পাশাপাশি তিপ্রামথার প্রার্থীরাও কিন্তু সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং তিপ্রামথা এবং বিজেপি প্রার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের খবরও কিন্তু রয়েছে। আমাদের প্রতিনিধি ধীমান জুড়ে গেছে এই মুহূর্তে আমার সঙ্গে। ধীমান, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। ধীমান, মোহনপুর, সিমনা পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পঞ্চায়েতের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো দাদা, আমাদের মোহনপুর মহকুমায় মোট 3টা বিধানসভা রয়েছে। বামুটিয়া বিধানসভা, মোহনপুর বিধানসভা এবং সিমনা বিধানসভা। এখানে 70% আসনেই প্রায় শাসক দল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জিতে গেছে বলা চলে। পঞ্চায়েত সমিতি তো টোটাল মোহনপুর পঞ্চায়েত সমিতি পুরোটাই পেয়ে গেছে শাসক দল। এখন দেখার বিষয় হচ্ছে বিভিন্ন ব্লকের আমাদের যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে, যেমন এখানে সিমনা বিধানসভায় মোট 6টা পঞ্চায়েতে পঞ্চায়েত ভোট হচ্ছে, কিন্তু পঞ্চায়েত সমিতির ভোট হচ্ছে না, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতে গেছে। সেই ক্ষেত্রে এখানে জেলা পরিষদে যে 13টা আসন রয়েছে পশ্চিম জেলা পরিষদের, সেখানে মোহনপুরের 3 জন প্রার্থী এবং সিমনার 1 জন প্রার্থী, বামুটিয়ার 2 জন প্রার্থী। এইগুলি জেলা পরিষদের ভোট হচ্ছে এবার। আর পঞ্চায়েতগুলি যদি দেখি আমরা, সেখানে দেখা যায় সিমনার যে 6টা পঞ্চায়েত রয়েছে, সেখানে ঈশানপুর পঞ্চায়েত বাদে বাকি যে 5টা পঞ্চায়েত রয়েছে, সিমনা, ব্রহ্মকুণ্ড, কাতলামারা, বিদ্যাসাগর এবং মনতলা, এখানে প্রত্যেকটি পঞ্চায়েতের মধ্যেই বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে। 1-2টি আসনে লড়াই হচ্ছে তিপ্রামথার সঙ্গে শাসক দল। আর বাকি পঞ্চায়েতগুলিতে দেখা যায় শাসক দল জিতে গেছে অনেকগুলিতে, আর তিপ্রামথা আনকন্টেস্ট এরকম অনেকগুলি সিট তারা জিতে গেছে। তবে এখানে এক বলা চলে যে ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত ছাড়া বাকি পঞ্চায়েতগুলিতে তিপ্রামথা যে সমস্ত বন্ধুত্বপূর্ণ লড়াই করছে, সেখানে তিপ্রামথা যদি জিতেও যায় তাহলে পঞ্চায়েত দখলে আসবে না। কিন্তু এই ক্ষেত্রে একটা সুযোগ রয়ে গেছে, বা দলের পক্ষ থেকে একটা অপরচুনিটি রয়ে গেছে ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতে। সেখানে 11টা পঞ্চায়েত আসন রয়েছে এবং 6টা ওয়ার্ড রয়েছে। তার মধ্যে 2টোতে তিপ্রামথা জিতে গেছে, 5টাতে বিজেপি দল জিতে গেছে। কিন্তু বাকি 2টো ওয়ার্ডে 4টা আসনে মানে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে। এখানে এই 4টা আসন যদি তিপ্রামথা যদি জয় হতে পারে, তাহলে ব্রহ্মকুণ্ড পঞ্চায়েতটি তিপ্রামথা দলের পক্ষে যেতে পারে। কিন্তু কতটুকু করতে পারবে সেটা বলা যায় 12ই আগস্টই বোঝা যাবে, কারণ ভোটারদের মন কিন্তু তেমন নাই, চাপা রয়েছে। এখানে কিছু কিছু খবর রয়েছে দলের মধ্যে, কিন্তু তিপ্রামথা কতটুকু জায়গা করে নিতে পারবে সেটা 12 আগস্ট কিন্তু অপেক্ষা করতে হবে। আর মোহনপুর বিধানসভার মধ্যে যে সমস্ত 9টা পঞ্চায়েত রয়েছে মোহনপুর বিধানসভায়, সেখানে সবগুলোতেই শাসক দল জিতবে ধরেই নেওয়া যায়, কেননা এখানে তিপ্রামথা দলের প্রার্থী থাকলেও তেমন গুরুত্বপূর্ণ নয় এবং পেলেও কোনো কিছু আসে যায় না। পঞ্চায়েত দখলের ক্ষেত্রে সেরকম কোনো মানে রাখবে না। ভোট গ্রহণ কখন শুরু হয়েছে? এবং আমরা সারা রাজ্যেই দেখতে পাচ্ছি 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং মোহনপুর, সিমনা, বামুটিয়া এর যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন ভাবে চলছে? ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক সকাল 7টা থেকেই শুরু হয়েছে। ইভিএম মেশিন ওপেন করে 7টার সময় ভোট শুরু হয়েছে। 8টা পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি প্রেসাইডিং অফিসারের কাছ থেকে, প্রত্যেকটি পঞ্চায়েতের এই ওয়ার্ডগুলিতে যেখানে পোলিং স্টেশন রয়েছে, সেখানে 10টা-12টা ভোট পড়েছে। ভোটের তেমন উৎসবের মেজাজে ভোট হচ্ছে না, কারণ আগে যে সমস্ত দেখেছি বিধানসভা ও লোকসভা আসনে নির্বাচনে যেটা ভোটের উৎসবের মেজাজে ভোট, কিন্তু এই ক্ষেত্রে এইবারে পঞ্চায়েত ভোটের তেমন কোনো নাই। টোটালটাই নিস্তেজ এবং ভোটাররা আসছে যাচ্ছে, তেমন কোনো লম্বা দীর্ঘ লাইন বা অপেক্ষা করতে দেখা যায়নি ভোটারদের মধ্যে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো কি খবর কিছু কি আছে বা মোহনপুর, সিমনা বা বামুটিয়া এলাকাতে? যদিও এখনো পর্যন্ত তেমন কোনো মানে আশঙ্কা বা কোন রকম অপ্রীতিকর ঘটনা বা ইভিএম নষ্ট হওয়ার মতো এক ঘটনা এখনো ঘটেনি মোহনপুর, সিমনা, বামুটিয়াতে। চলছে এবং অবজারভাররাও সবসময় প্রতিনিয়ত দেখাশোনা করছে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই মুহূর্তে অশান্ত, অগ্নিগর্ভ হয়ে রয়েছে, আর আমরা সীমান্তবর্তী রাজ্য, ধীমান, সেখানে সীমান্ত এলাকাগুলো কতটা এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীদের টহল কেমন দেখা যাচ্ছে, এবং নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনকে ঘিরে এবং সীমান্ত এলাকাগুলোতে কেমন আছে?
এটা একটা ভালো প্রশ্ন করলে দাদা। যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকা এবং এখানে আমাদের সিমনা, বামুটিয়া বা মোহনপুরের বৃহৎ অংশই একটা তারকাটার বেড়ার মধ্যে এবং জিরো পয়েন্টে রয়েছে। মোহনপুর বাজার বা সিমনার বহু জায়গা রাস্তাঘাট জিরো পয়েন্টে রয়েছে, কিন্তু বর্ডারের ওপারে বাংলাদেশিদের কিছু আনাগোনা দেখা যাচ্ছে। তবে এখানে একটা বলে রাখা ভালো, এখানে যে সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা রয়েছে, এখানে আরো অতিরিক্ত ফৌজ পাঠানো হয়েছে এবং তারা প্রতিনিয়ত বর্ডার সুরক্ষায় নিয়োজিত রয়েছে। এই ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ যতই গন্ডগোল হোক না কেন, আমাদের এখানে বর্ডার এলাকাতে তেমন শান্তই পরিবেশ দেখা গেছে, তবে উত্তপ্ত রয়েছে এটা বলা চলে। ওকে, অসংখ্য ধন্যবাদ ধীমান আমাদের আপডেট দেওয়ার জন্য। আমরা অবশ্যই তোমার কাছে পরে আবারও আসার চেষ্টা করব। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি, মোহনপুর প্রতিনিধি ধীমান ভৌমিক ছিল এতক্ষণ আমাদের সঙ্গে। আমরা প্রিসাইডিং অফিসার, সেখানে মোহনপুরের যে ভোট হচ্ছে সেখানে একজন প্রিসাইডিং অফিসারের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিল। আমরা চলুন শুনে নিই সেই প্রিসাইডিং অফিসার কি বলেছেন। চলুন আমরা সেটা অবশ্যই পরে শুনবো, কিন্তু আপনাদের আরো জানিয়ে রাখি মোহনপুর, সিমনা এলাকায় এবং বামুটি এলাকায় কি আপডেট আমাদের প্রতিনিধি জানালো। সেখানে বেশিরভাগ আসনেই কিন্তু বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে তিপ্রামথা এবং বিজেপি প্রার্থীদের মধ্যে। আমাদের সঙ্গে মিনময়বাবু রয়েছেন। মিনময়বাবু, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? কিছু কিছু আসনে তিপ্রামথার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, কিছু কিছু আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, আবার কিছু কিছু আসনে সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে তিপ্রামথা এবং বিজেপির প্রার্থীদের মধ্যে। মানে এটা তো তিপ্রামথা যেহেতু এই সরকারের একটা শরিক, সরকারের সাথেই তারা আছে, পার্টিটার সাথেও তারা আছে, তো তাদের যে মানে মতটা সেটা হচ্ছে নন এডিসি এলাকার মধ্যেও আমরা আমাদের প্রতিনিধি দিতে পারি। নন এডিসি, এডিসির বাইরে যে এলাকা আছে সেই জায়গাতেও তারা যে তাদের যে সিটিজেন অর্গানাইজেশনটা আছে সেটার মাধ্যমে তারা দিয়েছেন, বা তাদের যে সংখ্যালঘু মোর্চা যেটা আছে সেটার মাধ্যমেও তারা দিয়েছেন। এখন এটা হচ্ছে বিজেপি এবং তিপ্রামথার মধ্যেকার অ্যাডজাস্টমেন্ট। সেটা হচ্ছে যে এটা এই অ্যাডজাস্টমেন্টটা করাই হয়েছে যে অপোজিশন যাতে এখানে জায়গা না পায়। মানে অপোজিশনের যদি রুলিং পার্টির বিরুদ্ধে মানুষ ক্ষোভ প্রকাশ করে, সেই ক্ষোভটা যাতে অপোজিশনের ভোট ব্যাংকে না যায়, ভোট বাক্সে না যায়, সেটা যাতে তিপ্রামথার দিকে আসে, বা তিপ্রামথার মধ্যে যদি কোনো মানে ক্ষোভ থাকে সেটা যাতে অপোজিশনে না যায়, এটা বিজেপির দিকে যাতে আসে। তো এটা হচ্ছে অপোজিশনকে ব্লক করার জন্য তাদের কৌশল। সুতরাং কোথাও তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, কিন্তু তিপ্রামথা কখনো কোনো সময় আমি দেখিনি এটা এখনো যে তারা এই যে রাজ্যে অগণতান্ত্রিক ভাবে যে নির্বাচনের করা হচ্ছে, মানে আপনি এখনো যে রিপোর্টটা আমরা শুনলাম 70% আসন অলরেডি জিতে গেছেন, পঞ্চায়েত সমিতির কোনো আসনেই নির্বাচন হচ্ছে না, জেলা পরিষদের 5-6টা আসনে নির্বাচন হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের কোনো ভয়েস নেই, তারাও তো একই রথের পথিক, একই রথের যাত্রী তারা। সুতরাং সেদিক থেকে এটা হচ্ছে তাদের কাছে একটা অ্যাডজাস্টমেন্ট যাতে অপোজিশনকে এখানে আটকে দেওয়া যায়। তার জন্য তাদের এই ফ্রেন্ডলি কন্টেস্ট হোক আর স্বাধীনভাবে জিতা হোক, মানুষ তাদেরকে ভোট দেখ, যাই কিছু হোক, সেটাই ইলেকশনের পার্ট এন্ড পার্সেল। এটা নিয়ে ভিন্ন কিছু বলার মনে হয় সময় নেই। আমরা একইভাবে জোটকে নিয়ে যখন কথা হচ্ছে তখন কংগ্রেস সিপিএম এর জোটও নিয়েও কিন্তু অনেক ধরনের কথা হয়েছে। কারণ কংগ্রেস সিপিএম এর জোটও কিন্তু যেমন উত্তর ত্রিপুরা জেলায় বা ঊনকোটি জেলায় দেখা যাচ্ছে সেখানে এক ধরনের সমঝোতা হয়েছে এবং অ্যালায়েন্স হয়েছে, কিন্তু গোটা রাজ্যে অ্যালায়েন্স হয়নি। কোথাও সেখানে নিজেদের গ্রামীণ স্তরে সমঝোতা হয়েছে। আবার বলা হচ্ছে জাতীয় স্তরের নেতৃত্বরা, জাতীয় স্তরের এবং রাজ্য স্তরের নেতৃত্বরা সেখানে কিন্তু কোনো ধরনের সম্মতি দেয়নি কংগ্রেস সিপিএম জোটে। এই জায়গাটাও কিভাবে দেখছেন? কোন জায়গায় জোট হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না? এটা কিন্তু মানে ইন্ডিয়া জোট সম্পর্কে কিন্তু একটা বিষয় আমার যেটা মনে হয় স্পষ্ট থাকা দরকার। কারণ ইন্ডিয়া জোটটা করা হয়েছিল ন্যাশনাল লেভেলে 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এটা হচ্ছিল মূল বিষয়। যে আপনি দেখুন লাগাতার তারা গতবার জুন মাস থেকে যে তারা যে মিটিং করতে করতে শেষ পর্যন্ত একদম মানে শেষ মুহূর্তে তারা তাদের মধ্যে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তারা কিন্তু ইলেকশনে 24-এর লোকসভা নির্বাচনটা তারা লড়েছে। তার মানে কিন্তু ওই সময় এটা ঠিক হয়নি যে এই যুগটা সমস্ত স্তরের যে স্টেটের অধীনে যে বডিগুলি থাকে সেই বডিগুলি নির্বাচনেও তারা যৌথভাবে লড়াই করবে।
সেটা কিন্তু এখানে ঠিক করা হয়নি। আমি জানি না অন্য কেউ বলতে পারে। সুতরাং এটা একটা যে হাওয়া যে ইন্ডিয়া জোট ন্যাশনাল লেভেলে পার্লামেন্ট ইলেকশনে হয়েছে, সুতরাং সমস্ত স্তরের লোকাল বডির নির্বাচনে ইন্ডিয়া জোট কাজ করবে, সেই যে ধারণাটা আমার মনে হয় এটা স্পষ্ট থাকা দরকার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। কারণ ইন্ডিয়া জোটের কোনো কনভেনার নেই। ইন্ডিয়া জোট কখনো বলেনি যে প্রত্যেকটা স্টেটের যে লোকাল বডির নির্বাচনে আমরা ইউনাইটেডলি লড়বো, এটা বলা হয়নি। কিন্তু মানুষের একটা আশা, মানুষের একটা প্রত্যাশা। এখন ব্যাপারটা হচ্ছে যে এটাই দেখার যে আমার পাশের গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং সিপিএম একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, আবার আমার গ্রাম পঞ্চায়েতে দেখছি আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করছি। তাহলে আলটিমেটলি সিপিএম এবং কংগ্রেস যে দুটো রাজনৈতিক দল, বামফ্রন্ট এবং কংগ্রেস দুটো রাজনৈতিক আলাদা রাজনৈতিক দল, তাদের আদর্শ আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গায় এক হচ্ছে, কোনো জায়গায় এক হচ্ছে না। মানুষ কিভাবে নিচ্ছে সেটা? মানুষ ওইটা একইভাবে ধরুন আপনার যখন যেরকম সেখানে মানুষ সেরকম ভাবে মেনে নিচ্ছে। মানে আপনি দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখবেন। যেমন কৈলাসহরের এমএলএ হচ্ছেন অপোজিশনের, কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট। তো উনার যে ইলেকশনের ক্ষেত্র আছে বিধানসভার মধ্যে, আপনি দেখবেন সেই বিধানসভার মধ্যে গৌরনগর একটা ব্লক আছে। তো কৈলাসহরে তো 100% তাদের সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এটা গৌরনগর ব্লক একমাত্র যেখানে 100% আসনে নির্বাচন হচ্ছে, মানে সেটা হচ্ছে, মানে তাদের আপনি দেখবেন এই প্রথম, আমার মনে হয় না কখনো কোনো সময় সিপিএম এর নেতৃত্বরা কংগ্রেস অফিসে গিয়ে মিটিং করেছে, কিন্তু কৈলাসহরে সেটা হয়েছে। কৈলাসহর কংগ্রেস অফিসে সিপিএম এর নেতৃত্ব গিয়ে মিটিং করে এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছে। তো এই যে গৌরনগর ব্লক, সেই গৌরনগর ব্লকে আপনি দেখুন এই যে পঞ্চায়েত সমিতির মধ্যে 6টা 5টা 6টা মানে 11টা যদি আসন ধরেন, 6টাতে আছে আপনার, বা যতটাই আসন থাকুক, এর মধ্যে আপনার নির্দল প্রার্থীও আছে। নির্দল প্রার্থী কিন্তু আপনার রুলিং পার্টির নির্দল না, মানে রুলিং পার্টির মধ্যেকার কন্ট্রাডিকশনের কারণে এটা না, এটা লেফটের মধ্যেকার কন্ট্রাডিকশনের কারণে একজন নির্দল প্রার্থী আছে। এবার নির্দল প্রার্থী ক্যাম্পেইনটা যে করছেন, আমি যেটা দেখলাম ক্যাম্পেইনটা যে করছেন সেটা হচ্ছে ইন্ডিয়া জোট সমর্থিত নির্দল প্রার্থী, এটা হয় না। ইন্ডিয়া জোট সমর্থিত নির্দল প্রার্থী এটা হয় না, এটা তো হতে পারে না। জোটের ভিতরে থাকার কথা ছিল। উনি তো কোনো না কোনো পার্টির প্রতিনিধি, তো হয় কংগ্রেসের নয় সিপিএম এর, যে কোনো একটা পার্টির প্রতি, কিন্তু প্রচারটা হচ্ছে এটা যে ইন্ডিয়া জোট সমর্থিত নির্দল প্রার্থী। তা আমার কাছে একটা প্রশ্ন লাগলো যে এটা কি করে হয়? তার মানে হচ্ছে কি যে এখানে কংগ্রেসের একটা অংশ উনার পক্ষে আছে, কংগ্রেসের পক্ষটা আছে, কিন্তু বামফ্রন্ট ওনার পক্ষে নেই। এজ এ হোল বামফ্রন্ট অফিসিয়াল ওনার পক্ষে নেই। ওকে, আমরা আসবো আপনার কাছে, আমরা এই আলোচনায় আসবো আবার, কিন্তু এই তার জন্য বলছি যে আমরা অমরপুরের দিকে একটু চোখ রাখবো, আমরা অমরপুরের দিকে চোখ রাখবো এই মুহূর্তে। অমরপুরে আমাদের প্রতিনিধি অনিকেশ রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। আর অমরপুরে কি কি হয়েছে সকাল থেকে, নির্বাচন কেমন হচ্ছে, সব খবর আমরা জানবো। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আজ কিন্তু আমরা খবর নির্বাচনের সব আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেখানে অমরপুর থেকে শুরু করে ধর্মনগর এবং পশ্চিম ত্রিপুরা থেকে শুরু করে সিপাহীজলা, সবার অবশ্যই আমরা সব দিকে খবর রাখছি এই মুহূর্তে। সেখানে অমরপুরে রঞ্জিত দাস, বিধায়ক রঞ্জিত দাস কি বলছেন, চলুন আমরা একটু শুনে নিই। এবার অমরপুরে আমাদের একটি পঞ্চায়েত সমিতিতে 9 জন প্রার্থী রয়েছে, 9টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং গোমতী জেলার 13টি সিটের মধ্যে অমরপুরে একটি সিট জেলা পরিষদে, সেটাতে নির্বাচন হচ্ছে, এবং 10টি পঞ্চায়েত রয়েছে। 10টি পঞ্চায়েতের মধ্যে 60টি, টোটাল 92 জন প্রার্থীর মধ্যে 32 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছে। 60টিতে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত সকাল থেকে আমার কাছে যে খবর, মানুষ তার উৎসাহের মেজাজে তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে, এবং বিশেষভাবে পঞ্চায়েতের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ পঞ্চায়েতের নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার এই পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট করা, ওই এলাকার শান্তি শৃঙ্খলা বা ওই এলাকার ছোট ছোট সমস্যাগুলো সমাধানে পঞ্চায়েতগুলো একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো আপনারা দেখেছেন নির্বাচন ঘোষণার পর থেকে সমস্ত দলে তার গণতান্ত্রিকভাবে তারা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে অমরপুরে। এটাই একটা গণতান্ত্রিক বাতাবরণের মূল লক্ষ্য।
কোনো রাজনৈতিক দল আমাদের শত্রু নয়, এরা হলো প্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে এই মনোভাব তৈরি করছে যে বিরোধী দলই হলো শত্রু। বিরোধী দল শত্রু না, তাদের আইডিওলজি জনগণের সময় জনগণের শত্রু হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল তার বিভিন্ন আইডিওলজিকে প্রয়োগ। চলুন, আপনারা শুনলেন বিধায়ক রঞ্জিত দাস কি বক্তব্য রাখলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এরপর সিপিআইএম নেতৃত্ব পরিমল দেবনাথ কি বলেছেন, চলুন আমরা শুনি। নিয়ে গেছে, আর যাও 29% আসন ছিল। আজকে নির্বাচন শুরুতেই তারা আমাদের বীরগঞ্জের তিনটা সেন্টার নাম্বার 263, 264, 265, বীরগঞ্জ পুরমারা কমিউনিটি হল, বীরগঞ্জ বাঙ্কারাইপাড়া ইস্ট উইং, বাঙ্কারাইপাড়া ওয়েস্ট উইং, তিনটা কেন্দ্রেই আমাদের পুলিশদের সকালে যখন যাইব সেই রাস্তায় এদেরকে আটকাইয়া তাদের ফাইল পত্র নিয়ে তাদের সেখান থেকেই তাদের হুমকি টুমকি দিয়া বাড়িতে পাঠিয়ে গেছে। একটা কেন্দ্রে রাঙ্কান, এই কেন্দ্রেও আমাদের পুলিশ এজেন্ট 277 নম্বর বুথ, এই বুথ পঞ্চায়েত অফিস ওয়েস্ট মালবাসা ওইখানে, এবং রাঙ্কান এই থেকে জোর করে আমাদের পুলিশ এজেন্ট বাইর করে দেওয়া হয়েছে। রাঙ্কানে আমাদের 2 জন পুলিশ এজেন্ট যাওয়ার পথে তাদের পুলিশ এজেন্ট ফর্ম সব ছিনতাই করে নিয়ে গেছে, তাদের মারধর করছে। পশ্চিম মালবাসা ওইখানে আমাদের একজন প্রার্থী তার মোবাইল টোবাইল ভাঙিয়া তারও দৈহিকভাবে লাঠি দিয়ে আক্রমণ করছে, বলে তাদের সেই জায়গা থেকে বাইর করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি অমরপুরে এখন তারা বিভিন্ন জায়গার মধ্যে মানুষকে আটকায়, ভোট দেওয়া যেত না, ভোট দিতে যাইতে পারবেন না, এইভাবে নানাভাবে হয়রানি সৃষ্টি করত। এই হল ত্রিপুরা রাজ্যের 3 পঞ্চায়েত ভোটের চিত্র। আমরা এমনটা আশা করি নাই। আমরা ভাবছিলাম যে 71% আসন নিয়ে বিজেপি হয়তো 29% আসন ভালোভাবে করবে, কিন্তু সেই আশাও সেখানে জল ঢেলে দেবে বিজেপি। তারা 71% নিয়েও তাদের শান্তি নাই। তারা মানুষকে এত বেশি ভয় করে যে 29%। চলুন, আপনারা শুনছিলেন সিপিআইএম নেতৃত্ব পরিমল দেবনাথ কি বক্তব্য রাখলেন। উনি অভিযোগ করছিলেন, সন্ত্রাসের অভিযোগ করেছেন। আমরা একটু বিস্তারিত জেনে নেব। আমাদের প্রতিনিধি অনিকেশ রয়েছে অমরপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনিকেশ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনিকেশ, অমরপুরের এই মুহূর্তে কি চিত্র, এবং অমরপুর এবং তার আশপাশে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে আমরা শুনছিলাম একদিকে বিধায়ক রঞ্জিত দাস বলছিলেন যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, একদিকে সিপিআইএম নেতৃত্ব পরিমল দেবনাথ অভিযোগ করেছেন যে পোলিং এজেন্টদের বাধা দান করা হয়েছে, আক্রান্ত করা হয়েছে, যেতে বাধা দেওয়া হয়েছে, পুলিশ স্টেশনে যেতে বাধা দেওয়া হয়েছে। কি রিপোর্ট রয়েছে তোমার কাছে? দেখো, আমরা সকালবেলা থেকে যে ভোট যখন শুরু হয়েছে সকাল 7টা থেকে আমরা বেরিয়েছি অমরপুর মহকুমা এলাকার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে আমরা ঘোরাফেরা করেছি এবং বিভিন্ন সংবাদ সংগ্রহ করেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গাতে, বেশ কিছু বলতে কি অনেকগুলো জায়গাতে পুলিং এজেন্ট বিরোধী এবং শাসক দলের কিন্তু পুলিং এজেন্ট রয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, যেখানে একদিকে পুলিশ প্রশাসন রয়েছে। তবে পরিমল দেবনাথ একটি অভিযোগ করেছেন যে কোথাও কোথাও পুলিং এজেন্ট নেই বিভিন্ন জায়গাতে, নির্দিষ্ট কিছু জায়গাতে। আমরা ওই জায়গাতে গিয়ে দেখেছি প্রথম অবস্থায় এরকম কিছু একটা ঘটনা হলেও পরবর্তীতে এই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে এবং প্রশাসনের তৎপরতায় পুলিং এজেন্ট কিন্তু রয়েছে, আমরা এমনটাই দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। অন্যদিকে যেমন প্রশাসনের তৎপরতা রয়েছে, শাসক দলের একটা বক্তব্য রয়েছে যে সম্পূর্ণভাবে ভালোভাবে ভোট হচ্ছে, কিন্তু বিরোধীরা কিছু কিছু জায়গাতে পুলিং এজেন্ট দিতে পারেনি, কোথাও প্রার্থী দিতে পারেনি। যে জায়গাতে একটা কথা কিন্তু রঞ্জিত দাস বলেছে যে তারা প্রার্থী পায়নি বলে অভিযোগ করছে, এটা বাদ অনুবাদ থাকবেই। কিন্তু সম্পূর্ণ স্পষ্ট বিষয় যেটা অমরপুর মহকুমা এলাকার যে বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলোতে নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে হচ্ছে, প্রশাসনের তৎপরতায় হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যা এখনো দেখতে পারিনি। দুপুর 12টা পর্যন্ত আমাদের কাছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আসেনি। এবং সেখানে ভোটারদের মধ্যে কেমন উৎসাহ লক্ষ্য করা গেছে অনিকেশ, অমরপুর এবং আশপাশের যেসব এলাকায় ভোট হচ্ছে যেখানে?
অন্যান্য সময় যেমন কি বিধানসভা হোক লোকসভা হোক, সকালবেলা 7টা থেকে মোটামুটি 9টা পর্যন্ত প্রচুর ভোটারের আমরা লাইন দেখতে পারি ভোটার লাইনে। কিন্তু এই বছর কিন্তু এই চিত্রটা কিন্তু অনেকটাই কম। মানুষের ভিড় এমনটা ছিল না, খুব কমই ছিল, কোথাও কোথাও একদম নেই বললেই চলে এমন আমরা চিত্র দেখতে পেয়েছি। কিন্তু ভিন্ন রূপ বলা যেতে পারে যে বিধানসভা লোকসভা থেকে এবারে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভিন্ন রূপ আমরা দেখতে পেরেছি। মানুষের মধ্যে উৎসাহ থাকলেও তেমন করে সকালবেলা থেকে কোনো একটা উৎসাহ নেই, কিন্তু সকাল 10টার পর থেকে কিন্তু মানুষ ভোট দিতে যাচ্ছে ভোট কেন্দ্রে, আমরা তা লক্ষ্য করতে পেরেছি। এবং যে এখনগুলা যে ফুটেজ আমরা দেখাতে পাচ্ছি অনেকগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভিড় করছে। অসংখ্য ধন্যবাদ অনিকেশ তোমাকে সঙ্গে থাকার জন্য এবং আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের প্রতিনিধি অনিকেশ অমরপুর থেকে আপনাদের রিপোর্ট তুলে ধরলেন। আমরা গোমতী জেলার দিকেও চোখ রাখলাম এবং অমরপুর এবং তার আশপাশে যেসব পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে সেখানে এক বিরোধীরা কিছু অভিযোগ করছে, বাধা দাঁড়ানোর পোলিং এজেন্টদের যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন। কিন্তু আমাদের প্রতিনিধি বলছেন যে পরবর্তী সময়ে প্রশাসন হস্তক্ষেপে সেখানে কিন্তু প্রত্যেকটি পোলিং স্টেশনে কিন্তু বিরোধী এবং শাসক দলের পোলিং এজেন্টরা রয়েছে। আমরা আর একটি ছোট্ট বিরতিতে যাব এই মুহূর্তে, আর বিরতির পর ফিরে আসবো। আমরা চোখ রাখবো অন্যান্য দিকে যেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, গ্রাউন্ড জিরোতে রয়েছেন এবং সেখানে কি খবর তা তুলে ধরছেন। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।